হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনেক দিন পরে তোমাদের কাছে আজকে ভিডিও করতে এলাম। নানান রকম প্রবলেম, নানা রকম অসুবিধার জন্য আসতে পারিনি, তার জন্য তোমাদের কাছে অনেক আমি সরি বলছি। কিন্তু তোমাদের যেমন ভিডিও যেমন চলছে যেমন চলতেই থাকবে। আর মানে এখন হচ্ছে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট আজকে টপিক করতে চলেছি, সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। ঠিক আছে, তার আজকে প্রথম যে পার্টটা করবো সেটা হচ্ছে গণিত, আর এরপর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আমি পরপর ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো তোমরা তোমাদের এই ভিডিওটা মানে এর উপর ভিত্তি করে তোমরা সব কিছু অ্যান্সার পেয়ে যাবে সায়েন্স গ্রুপে, এবং সেটা 25 তারিখে তোমাদের জমা দিতে হবে। তো তাই নির্ধারিত টাইমের আগে তোমরা জমা দেবে। আর তার জন্য আমি খাতায় সব অঙ্ক করে আর তোমাদের বুঝিয়ে দেবো। কিন্তু ভিডিওটা যদি আমি একদম কষে কষে যদি অঙ্ক করি তাহলে অনেকটা সময় লাগবে। তার জন্য আমি খাতায় অঙ্কটা করে নিয়েছি, এবং তাতে তোমাদের অঙ্কটা করতেও তোমাদের সুবিধা হবে, এবং অঙ্কটা তাড়াতাড়ি অ্যান্সারটা তুলে নিতেও তোমাদের তাড়াতাড়ি সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আর বেশি না দেরি করে। তোমাদের চ্যানেল অয়ন সায়েন্স। দেখো, তোমাদের প্রথম অঙ্ক কি বলছে, যে যে অঙ্কটা বলছে যে x³ + 4x² + 4x - 3 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ঠিক আছে, এটাকে আমি কীভাবে করেছি তুমি দেখো। দেখো, প্রথমে কি করতে হচ্ছে, যে x - 1 = 0 ধরে নেবে, আর x = 1, আর একটা ধরে নিতে হবে যে fx, এটা কিন্তু 9, 10 মিলিয়ে অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে। fx = এইটা, যেটা তোমাদের দেওয়া আছে ওখানে দেখবে, x³ + 4x² + 4x - 3। এবার দেখো x = 1, তাহলে fx, তাহলে এবারে x এর মান হচ্ছে 1, তাই আমরা যখন মানটা বসিয়ে দিয়ে দেখবে 6 অ্যান্সার এসে গেছে। ঠিক আছে, এবার আমরা যাব পরবর্তী অঙ্কে। দেখো, পরবর্তী অঙ্ক কী বলছে, দেখো 2 এর জায়গায় অঙ্ক বলছে যে x² + 2x - 8 রাশিটি শূন্য কি হবে। ঠিক আছে, তো এটা আমরা করেছি, আমরা বহুবার এরকম টাইপের অঙ্ক করেছি। কীরকম দেখে করতে হবে, দেখো যে x² + 2x, তাই তো, x² + 2x - 8 = 0। প্রথম কী করতে হবে, মিডিল টার্ম করতে হবে। 8কে উৎপাদক বিশ্লেষণ করলে দেখবে 4 × 2 = 8। এই যে মিডিল টার্ম মানে 2কে মেলাতে হবে, মিলিয়ে তো কি হচ্ছে x² + 4x - 2x - 8 = 0। এখান থেকে মোটামুটি কাটাকাটি করে, যেটা কাটাকাটি বলছি এখানে, x ভাগ যাবে, x ভাগ গেলে মানে এক্সটা মানে কমন যাবে, কমন গেলে x + 4 - 2 × x + 4, তারপরে x + 4 কমন গিয়ে আবার x - 2 থাকছে। তো আলটিমেটলি থাকছে কি, একটা x এর মান -4 আর একটা হচ্ছে x এর মান 2। তার মানে কোন অপশান, তোমাদের দেখো সি অপশানে আছে, সি অপশান -4 এবং 2। ঠিক আছে, এই সি অপশানে আছে। এবার দেখো পরবর্তী অঙ্ক কী বলছে, যে 2x + 3y = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান কী হবে। তো এটাও মানে আর কি ক্লাস 9-এর অঙ্ক, ক্লাস 10-এর নয়। দেখো কীভাবে করতে হচ্ছে, 2x + 3y, তাই তো। তো এখানে যে কোনো একটাকে মানকে ডান সাইড নিয়ে যাবে, তাই আমি ওয়াইটাকে নিয়ে চলে গেলাম। 2x = কী হচ্ছে -3y, এবার x = কী হচ্ছে -3y/2। এবারে কী করব, এক্স ওয়াই, তাই না, আমাকে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। এবারে ওয়াইয়ের মান যে কোনো একটা ধরবে, সেটা হচ্ছে ধরো 2 ধরো। 2 যদি ধরো, দেখো ওয়াইয়ের জায়গায় 2 ধরলাম, তাই 3 × 2 = কত, 6, তাই -6। আর এবার 2 আছে নিচে, কাটাকাটি করে কী হচ্ছে, 3 × 2 = 6 মানে হচ্ছে -3 আসছে। তাহলে কি এক্সের মানটা কী আসলো, -3 আসলো, আর ওয়াইয়ের মান কী ধরেছিলাম, 2 ধরেছিলাম, তাই ওয়াইয়ের মান 2 ধরেছিলাম, আর এক্সের মান -3 আসলো, তাই তো। তার মানে কি এক্সের মান -3 এবং 2, এটা দেখো কোন অপশানে আছে, এক্সের মান -3 এবং ওয়াই = 2, এটা দেখো বি অপশানে আছে। ঠিক আছে, এটা বি অপশানে আছে। দেখো কী বলছে, যে 1296 কীভাবে লেখা যায়। ঠিক আছে, তো এটা কি আমরা একদম একটি উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে, 1296কে ভাঙব, ভাঙলে দেখো 1296কে আমি ভেঙে দেখিয়ে দিয়েছি এখানটায়। 1296 ভাঙলে কী হচ্ছে, ভেঙে দেখবে 4টে 4 পাবে, এই 4টে 2 পাবে, এবং 3টে, এই 4টে 3 পাবে। 2^4 × 3^4, এটা দেখবে সি অপশানে আছে। ঠিক আছে, 2^4 আর 3^4, এটা হচ্ছে সি অপশান আছে, সি অপশান 2^4 আর 3^4 সি অপশানে আছে। ঠিক আছে, এটা হচ্ছে
এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক বলছে 5 দাগের অঙ্ক, যেটা বলছে যদি 0, -1, 1 একটি বহুপদ রাশিটি 3টি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি হইবে কি হবে। দেখো এটা এই অঙ্কটা কীভাবে করবো আমরা। দেখো প্রথমে যেহেতু কি করতে হবে, 5 দাগের অঙ্কটা x-0, তারপর দেখো x-1, মানে এখানে মানে যেহেতু ওখানে -1 আছে তাই x+1 হয়ে যাবে, x-1 = 0, ঠিক আছে। এবারে x-0 মানে x, তারপরে x এখান থেকে x+1 × x-1 মানে কি এটা a + b × a - b, তার মানে a² - b² সূত্র পড়ছে, তাই হচ্ছে x² - 1। এবার কি হচ্ছে, এবার x × x² - 1 এক্সটাকে যদি গুণ করে দিই কী হচ্ছে x³ - x। তো এটা কোন অপশানে আছে, এটা হচ্ছে বি অপশান আছে। দেখো বি অপশান, দেখো x³ - x বি অপশান আছে, ঠিক আছে। এবার 6 নম্বর থেকে অঙ্কটা করবো। দেখো 6 নম্বর থেকে হচ্ছে বলছে যে x² - 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কি হবে, ঠিক আছে। দেখো এই দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কীভাবে 3টি প্রকৃতি করা যায়, ঠিক আছে, তার একটা রুলস আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে। যে b² - 4ac = 0 হয় তাই কী হবে, বাস্তব এবং সমান হবে। আর b² - 4ac > 0 হয় তাহলে কী হবে, তাহলে হচ্ছে বাস্তব এবং অভিন্ন হবে। তাই দেখো এইখানটায় বাস্তব এবং অভিন্ন হবে কীভাবে তুমি দেখো বুঝতে পারবে। 6 যে x² - 4x, তাই না, x² - 4x + 1 = 0, এটা 1 নম্বর সমীকরণ। এবং 1 নম্বর সমীকরণকে কী করছি, ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাচ্ছি, ঠিক আছে। তাহলে a = 1 পাচ্ছি, b = কি -4 পাচ্ছি, c = কি 1 পাচ্ছি। এবার কি প্রথমে নিরূপক বের করতে হবে। নিরূপক মানে কি, b² - 4ac = দেখো এখানে মোটামুটি এই যে b যে মান হচ্ছে -4 তার স্কোয়ার -4, এর মান হচ্ছে 1, সির মান হচ্ছে 1, মোটামুটি বসিয়ে 16 - 4 = কি আছে 12, তাই > 0 হচ্ছে, যেটা বলছিলাম একটু আগে যে b² - 4ac > যে 0 হয় তাই কী হবে, সেটা বাস্তব এবং অভিন্ন হবে। আর যদি b² - 4ac << যে 0 হতো তাহলে কী হতো, সেটা কাল্পনিক হতো, সেটা অসমান হতো, ঠিক আছে। এরকম 124 দ্বিঘাত সমীকরণের 3টে কন্ডিশন আছে। তাহলে এটা কোন অপশানে আছে, 6-এর, দেখো 6-এর হচ্ছে বাস্তব এবং অভিন্ন হচ্ছে বি অপশানে আছে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। সিম্পল একের সাথে অঙ্ক বলছে 1/x - 1/x × x - 3 = 0 সমীকরণের সমাধান কী হবে, ঠিক আছে। এটা কীভাবে করবো দেখো আমরা, 1/x - 1/x × x - 3 = 0, ঠিক আছে। তাই ফার্স্ট হচ্ছে x × x - 3 মধ্যে লসাগু বের করতে হবে। তাহলে কী আছে, x × x - 3 লসাগু হবে। তারপর দেখো x আছে, এখানে x আছে, কে নেই, x - 3টা নেই, তো x - 3 এর সাথে 1 গুণ হবে, মানে x - 3 পুরো হিসাবে। তারপর x - 3 আছে, x - 3 আছে, কে নেই, x নেই, x আর সরি x × x - 3 আছে, এখানেও x × x - 3 আছে, তার মানে যা আছে মিলে গেছে, তার মানে উপরে যা আছে তাই বসে যাবে। তাহলে x মাইনাস কী আসছে 4, আর এখানে দেখো 0 আছে উপরে, আর এখানে x × x - 3 মানে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি x - 4 = 0। তাহলে x = কী আসলো 4। এটা কোন অপশানে আছে দেখো, সাথে থেকে অঙ্কের অপশান হচ্ছে 4 আছে, তাই তো সি অপশান এইটা। তারপরে 8-এর দাগে আমরা অঙ্কটা করবো আমরা। দেখো 8-এর দাগে অঙ্কটা কী বলছে, বলছে যে 3x² + 5x + 2 = 0 সমীকরণ দুটি বীজ আলফা এবং বিটা হয়, তাহলে 1/α - 1/β এর মান কত, ঠিক আছে। দেখো এই জাতীয় অঙ্ক আমরা ফার্স্ট কী করব, প্রথমে 3x² + 5x + 2 যে সমীকরণ দিয়েছে সেটা লিখে নিলাম। লেখার পরে আমরা দেখো এরকম কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা এবং বিটা হয় তার একটা সূত্র আমরা শিখে গেছিলাম। সেই সূত্র কি, α + β = -b/a, এখানে b বলতে কত 5, a বলতে কত 3, আর তাই -b/a হয়ে গেল। আর আলফা বিটা মানে কত c/a, c বলতে 2 আর a বলতে 3, ব্যাস হয়ে গেল। এইবারে কাজ কি, যে α - β² = আমরা একটা মান বের করে নিচ্ছি, তার কারণটা পরে বুঝতে পারবে কেন বের করে নিয়েছি। তো α - β এর মান বের করতে গেলে এখানে একটা সূত্র পড়ছে না, α - β² এর সূত্র সমান কি, a - b² = a + b² - 4ab, ঠিক আছে। এরকম সূত্র আছে, সূত্র কিন্তু সবসময় মনে রাখতে হবে এবং সূত্রগুলো সবসময় খেয়াল রাখতে হবে, এরকম সূত্র মাঝে মাঝে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এবার α + β² - 4α β, এবার α + β এর মান বসিয়ে দিলাম, -4 -5/3 -4 × α β এর মান বসিয়ে দিলাম 2/3, ব্যাস এইভাবে আমরা ক্যালকুলেশন করতে থাকবো। তারপরে কি হচ্ছে 9 লসাগু, ঠিক আছে। তাহলে α - β সেটা আছে, α - β
লনের লসাগু হয়ে এখানে যাই হোক মোটামুটি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান 1/9 এসছে। এবার আলফা মাইনাস বিটা সমান স্কোয়ার তুলতে যাবো ওই বিষয়ে কী হয়, প্লাস মাইনাস রুট ওভার 1/9 প্লাস মাইনাস কী আসছে 1/3। এবার দেখো মান কি বের করতে দিয়েছে, 1/α মাইনাস 1/β সমান এই মানটা বের করতে দিয়েছে, এর মানটা বের করতে দিয়েছে। তাই এই দুটোর মধ্যে লসাগু কি, আলফা এবং বিটা, আলফা বিটা লসাগু। এবার উপরে কি আসছে দেখো, এই আলফা আলফা মিলে যাচ্ছে, তাই কে নেই, বিটা নেই, বিটার সাথে এক গুণলে বিটা আসবে, মাইনাস এখানেও তাই বিটা বিটা মিলে যাচ্ছে, তার মানে কি আলফা আসবে, তাই বিটা মাইনাস আলফা। এবার বিটা মাইনাস আলফার মান তো আমরা জানি না, তাই আমরা আলফা মাইনাস বিটার মানটা বের করে নিলাম। এবার দেখো বিটা মাইনাস আলফা মান হচ্ছে প্লাস মাইনাস 1/3, কেন লিখলাম, এখানে দেখো আলফা মাইনাস বিটার মান হচ্ছে প্লাস মাইনাস 1/3 পেয়েছি, ঠিক আছে। তো আমরা বিটা মাইনাস আলফার মানটাও প্লাস মাইনাস 1/3 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তার কারণটা দেখো, আমরা যদি এখানে তুমি যদি কমন নাও, এই যে বিটা মাইনাস যদি কমন নাও, তাই কী আসবে, আলফা মাইনাস বিটা দাঁড়াবে। তা আলফা মাইনাস বিটার মানটা কত, সেই তো মাইনাস অফ প্লাস মাইনাস 1/3, তাই সেই তো প্লাস মাইনাস 1/3 আসবে, ঠিক আছে। তাই এখানে বিটা মাইনাস আলফার জায়গায় প্লাস মাইনাস 1/3 দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বিটা মাইনাস আলফার থেকে যদি আমি এই যে এইটা কমন নিতে পারি, যে এইটা কমন নিলে কী হবে, মাইনাস আলফা প্লাস বিটা, তো আমি যদি মাইনাস কমন নিই তারপরে কী দাঁড়াবে, মাইনাস অফ আলফা মাইনাস বিটা, এটা দাঁড়ালে পরে তারপরে হচ্ছে আলফা মাইনাস বিটার মান যদি বসাই তাহলে কী আসে, সেই প্লাস মাইনাস 3 আসতো, ঠিক আছে। তাই বিটা মাইনাস আলফার জায়গায় একদম ডাইরেক্ট প্লাস মাইনাস 3 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে আমরা কী করবো, আলফা বিটার মান তো আমার জানি, দেওয়া আছে 2/3 বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা কী করলাম, প্লাস মাইনাস 1/3 ইন্টু, এবার নিচে হচ্ছে ভগ্নাংশ আছে, এবার উপরে কী হবে 3/2 হয়ে যাবে, 3/2। নিচে হরে যখন ভগ্নাংশ থাকে তখন কী হবে, 3 ডিগবাজিকে উপরে উঠে যায়, 2টা নিচে থাকবে, তাহলে 3 কেটে গেল, প্লাস মাইনাস কী আসলো, হাফ আসলো। তার মানে এটা কোন অপশানে আছে, এটা আমরা হচ্ছে 8 দিকে অঙ্ক করছিলাম, দেখো 8-এর অপশান হচ্ছে প্লাস মাইনাস হাফ, এটা হচ্ছে এ অপশানে আছে। এবার আমরা করবো যেটা, সেটা হচ্ছে 9 দিকে অঙ্ক করবো। দেখো এ এক্স প্লাস বি সমান 0, এ এবং বি ধ্রুবক, এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0 সমীকরণের লেখচিত্র হবে। এটা সারাক্ষণ এটা মনে রাখতে হবে, এ এক্স প্লাস বি সমান সমীকরণের লেখচিত্র হবে কি হচ্ছে কয়েকটি সমান্তরাল, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবার আমরা করব 10 দাগের অঙ্ক। কি আছে, এক্স মাইনাস 7 এবং এক্স 3 মাইনাস 3 এর মধ্যেকার দূরত্ব কত, 5 একক, তাহলে এক্সের মান হবে, ঠিক আছে, এক্সের মান হবে, এটা চেয়েছে। দেখো 10 দাগে আমরা অঙ্কটা আবার কীভাবে করবো, দেখো দেখো প্রথমে একটা বিন্দু, দ্বিতীয় একটা বিন্দু দিয়েছে, তাহলে প্রথম বিন্দুটা যদি x1 y1 হয় আর দ্বিতীয় বিন্দু যদি x2 y2 হয়, ঠিক আছে, তাহলে মধ্যেকার সংযোজক আমাদের কী চেয়েছে, মধ্যেকার দূরত্ব বলে দিয়েছে 5, তাহলে এক্সের মান কত হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সূত্র, যে x1 মানে রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ মানে রুট ওভার অফ টোটালটা এটার মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে যে দূরত্বটার যে মানটা দিয়েছে সেই দূরত্বটা, ঠিক আছে, এটা কিন্তু দূরত্বের সূত্র। তো এখানে দেখো x1 বলতে প্রথমে x আছে আর x2 বলতে কি 3 আছে, তাহলে x মাইনাস 3 তার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস y1 বলতে কি আছে, -7 আছে, আর y2 বলতে কি আছে, -3 আছে, তাই y1 মাইনাস y2, তার মানে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে দূরত্বটা কী বলে দিয়েছে 5। তারপরে আমার এখানে হচ্ছে এই যে রুট ওভার আছে না, এটাকে আমার তুলতে গেলে কী করতে, উভয় পক্ষে বর্গ করতে হবে, তা এটা তাহলে উঠে গেল, তার মানে উভয় পক্ষে বর্গ করা মানে এই সাইডে বর্গ করতে হবে, 5 স্কোয়ার মানে 25, এই দেখো উভয় পক্ষে বর্গ করিয়া পাই লিখে দিয়েছি। তারপরে আমরা ক্যালকুলেশন করছি, করার পরে এই যে এক্স মাইনাস 3 এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে হয়, ভাঙলে পরে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটা আসলো, আসার পরে আসছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 16 ইকুয়াল টু 25। এবার 9 আর 16 যোগ করলে 25 আছে, এবার এই সাইডে 25 ওই সাইডে 25 কেটে যাবে এবং তাদের সাইনও একই, তা শুধু কমন যাচ্ছে কি, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 6x থেকে কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস কী থাকছে 6 থাকছে, ঠিক আছে। তো ইকুয়াল টু কী হবে 0, তাহলে একবার এক্স ইকুয়াল টু 0 হবে, আর একটা কী হবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে
জিরো, আর তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু সিক্স হবে। তাহলে জিরো অথবা কী আসছে, সিক্স আসছে। এটা হচ্ছে কত, 10 দাগের অঙ্ক। আমরা 10 দাগের কী হচ্ছে এ অপশান, জিরো অথবা সিক্স। ঠিক আছে, এবার দেখো 11 দাগের অঙ্কটা কীভাবে করছে। আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং ফোর মাইনাস আর ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না। এক্ষেত্রে একটা নিয়ম আছে, মানে এক্সের সহগ তার অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগ। ঠিক আছে, দেখো কীভাবে করছে। দেখো এই যে 11 দাগে আর এক্স মাইনাস থ্রি ওয়াই, মানে সমীকরণটা লিখে নিয়েছিলেন। এবার এখানে থ্রি ওয়াই মাইনাস ওয়ান ছিল, আমি ইকুয়াল টু সমান ওয়ান লিখলাম। ঠিক আছে, যেহেতু মাইনাস ওয়ানটাকে উপরে নিয়ে গেলে প্লাস ওয়ান হবে, এরকমভাবে লেখা যায়, কোনো অসুবিধা নেই। আর তোমরা বই দিয়ে যেভাবে সেভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এক্সের সহগ কী আছে, এক্সের সহগ আর আছে, যাই হোক এখানে এক্সের সহগ অনুপাত হয়ে গেল। আর ওয়াইয়ের সহগ কী আছে, মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান, তার মানে মাইনাস মাইনাস এলিমিনেট হয়ে যাবে, হয়ে পড়ে তারপর এই পড়ে থাকছে। পড়ে তারপরে এবার ক্রস গুণ করবো, ক্রস গুণ করার পরে দেখো মোটামুটি আর সমান থ্রি আসবে অ্যান্সার। ঠিক আছে, এটা সিম্পল অঙ্ক, আর সমান কী আসবে, থ্রি। তারপর এর অপশান কী আছে, অপশান হচ্ছে 11 এই অপশান আছে। এবার আমরা করব 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক কী বলছে, যে এটা কিন্তু এটা ত্রিকোণমিতি থেকে এই অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কত, তার উচ্চতা √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কী হবে। ঠিক আছে, দেখো 12 দাগের অঙ্কটা কী বলছে। প্রথমে আমাদের একটা ত্রিভুজ একটা অঙ্কন করতে হবে। এটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য, তাই ছায়ার দৈর্ঘ্য কত, তো একটা পোস্ট তার ছায়া দৈর্ঘ্য কী হচ্ছে √3, উচ্চতার √3 গুণ, মানে উচ্চতাটা আমরা জানি না, তাহলে উচ্চতায় এক্স ধরে নিলাম, তাই উচ্চতার √3x মানে √3 গুণ হচ্ছে। ঠিক আছে, এবারে কি আমরা সূত্র একটা জানি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাই এই লম্বটা এক্স, ভূমিটা √3x, তাহলে এক্স কেটে গেল, ট্যান থিটা সমান সমান কী দাঁড়ালো 1/3। এবার ট্যান থিটা সমান সমান ট্যান, এই যে 1/3 একটা মান আছে, ট্যান 30 ডিগ্রি, মানে ট্যান 30 ডিগ্রি সমান সমান ট্যান 30 ডিগ্রি সমান সমান 1/3, তাই থিটা সমান কত হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাই সূর্য যখন উন্নতি কোণই চেয়েছে 30 ডিগ্রি, তাহলে এখানে অ্যান্সারটাই দেখো যে, তাহলে এখানে অপশান কী আছে, 12 দাগের অপশান হচ্ছে বি, 30 ডিগ্রি অ্যান্সার আছে। ঠিক আছে, এবার দেখো 13 দাগের অঙ্ক কী বলছে, যে 2 3, মোটামুটি এখানে এতগুলো সংখ্যা সাজানো আছে। ঠিক আছে, আর বেশি পড়ছি না, মানগুলির সংখ্যাগুলোর মান চেয়েছে, মানে কোন সংখ্যাটা বেশিবার আছে। ঠিক আছে, দেখো 4 সংখ্যাটা বেশিবার আছে, তাই এখানে অপশান কী হবে, সি এখানে অ্যান্সার হবে। এবার দেখো 14 দাগের মানে যে অঙ্কটা, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস এত, উচ্চতা 10, চোঙটিকে গলিয়ে কী হচ্ছে 1.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেন্টিমিটার পুরো ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে হিসাব করতে বলছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের চোঙের মানে আয়তনের সূত্র জানতে হবে। ঠিক আছে, সেটা জানলেই মোটামুটি আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এবং যখন দেখবে এরকম কটি তৈরি করতে দিয়েছে, সবসময় দেখবে বড় আয়তন বা ছোটো আয়তন করলে এই অঙ্ক হয়ে যায়। তো বড় আয়তন কোনটা ধরবো, এখানে লম্ববৃত্তাকার চোঙের দেখো ব্যাস আছে এবং উচ্চতা দেওয়া আছে, তার সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাবো। আর চোঙটির গুলি কী করছে 1.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেন্টিমিটার পুরো ধাতব মুদ্রা তৈরি করতে কতগুলি মানে তৈরি করা যাবে। তো এই একটা আয়তন আছে 1.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেন্টিমিটার পুরু। তো এইটাই হচ্ছে 0.2 সেন্টিমিটার যে পুরু বলছে, এটাই কিন্তু আমরা উচ্চতা হিসেবে নেব, নিলে দেখবো এখানে আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখবে তো 14 দাগের যে অঙ্কটা দেখো, যে ধাতব মুদ্রা তৈরি করা যাবে কী করছে, তাহলে বড় আয়তন যেটা পাই, তাই চোঙের আয়তনের সূত্র কি πr²h। এবার আর বলতে কি ওখানে হচ্ছে ব্যাস ছিল, তাই সেখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে πr²h, তাই তো এটা সূত্র। তাই আরটা কি ব্যাসার্ধ, তাই ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাই 4.5/2 তার স্কোয়ার করতে হবে ইন্টু 10, তারপরে কি করতে হবে ডিভাইডেড বাই 1.5/2 তার স্কোয়ার ইন্টু 0.2। এবারে এটাকে আমি জাস্ট তোমাদের যারা বুঝতে পারো তার জন্য আমি মোটামুটি সাজিয়ে লিখেছি। ঠিক আছে, স্টেপ জাম দিয়ে কাটাকাটি করা যেত, কোনো ব্যাপার ছিল না। দেখো 4.5/2 ইন্টু 4 মানে এটা দুবার গুণ ইন্টু, এবার দেখো নিচে যেহেতু হর আছে, হরে ভগ্নাংশ আছে, তাই মানে দিগবাজিকে উপরে উঠে যায়, তো তাই 2/1.5 ইন্টু 2/1.5 যেহেতু এখানে স্কোয়ার আছে। এবার দেখো এই 10 আছে, 10টা তো নর্মালি গুণ হবে ইন্টু
10/2 কেন করলাম? দেখো 0.2 আছে, তাই 0.2 মানে কি 2/10, তাই 10 এখানে তো হরে ভগ্নাংশ, তাই 10টাতে উপরে উঠে যাবে, তাই 10/2 হয়ে গেল। এবার দেখো কাটাকাটি, সিম্পল কাটাকাটি, 2 কেটে যাচ্ছে, আবার 2 কেটে যাচ্ছে, এখানে 15 আছে, 15 আছে, মানে 3 × 45, 3 × 45, আবার 2 আর 5 × 10, তাই উপরে শুধু 3, 3, 5 আর 10 পড়ে আছে। 3 × 35, 35, 3 3 5 15, আর 3 × 35 আর 10 গুণ করলে 450, 450টি অ্যান্সার। এটা 14 দাগের কোন অপশান আছে দেখো ভালো করে, 14 দাগের 450টি, এটা হচ্ছে সি অপশানে আছে, ঠিক আছে। দেখো এবার আমরা 15 দাগের অঙ্কটা পড়বো। কী বলছে? বস্তু পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর পিআর এবং পিএস দুটি স্পর্শক টানা হলো, এবং যদি পিআর = 8 সেন্টিমিটার হয় এবং আরপিএস = যদি 60 ডিগ্রি হয়, আর এস এর দৈর্ঘ্য কত, এটা বের করতে বলছে, তাই তো। তাই 15 দাগের অঙ্কটা যেটা করবো আমরা, প্রথমে হচ্ছে আমরা একটা বৃত্ত এঁকে নেবো, ও কেন্দ্রীয় বৃত্ত করেছে, ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নেবো। আঁকার পরে দুটো স্পর্শ টানবো, পিআর আর একটা হচ্ছে পিএস, এবং দেখো আর এস এর দৈর্ঘ্যটা চেয়েছে, এবং পিআর এর ওরা দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, পিআর এর দৈর্ঘ্য বলে দিয়েছে যে 8 সেন্টিমিটার, ঠিক আছে, 8 সেন্টিমিটার। তো পিআর = কি, পিএস = কি 8 সেন্টিমিটার। এবার দেখো দুটো বাহু যদি সমান বলতে পারি, তাহলে দুটো কোণ সমান হবে, সেটা কি, একটা পিআর কোণ আর ইএস কোণ, তাই পিআরএস = পিএসআর। আর এখানে তো আরপিএস, তো আরপিএস 60 ডিগ্রি বলে দিয়েছে, সেটা লিখে দিলাম, তাহলে আরপিএস 60 ডিগ্রি কন্ডিশন বলে দিয়েছে, এবং দুটো বাহু সমান পেয়ে গেলাম, দুটো বাহু থেকে দুটো কোণ সমান পেয়ে গেলাম। এবার দেখো ত্রিভুজ, এখানে এখানে হচ্ছে কি, ত্রিভুজ হচ্ছে পিআরএস এর প্রতিটি কোণের মান কি 60 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমরা দুটো বাহু সমান পেয়েছি, দুটো কোণ সমান পেয়ে গেছি, এবং একটা কোণের মান 60 ডিগ্রি বলতে, বাদ বাকি দুটো কোণের মান কত, 120 ডিগ্রি। এবার দুটো কোণ তো সমান, তাহলে এইটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এবং এটাও 60 ডিগ্রি, এটা বুঝতেই পারছি। তাই ত্রিভুজ আরপিএস এর প্রতিটি কোণের মান কি 60 ডিগ্রি, তাহলে কি ত্রিভুজ আরপিএস একটা সমবাহু ত্রিভুজ, তাই তিনটি বাহু সমান, তাই হচ্ছে পিআর = পিএস = কি আরএস = কি 8 সেন্টিমিটার, ঠিক আছে। এই 8 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 15 কত, 15 হচ্ছে 8 সেন্টিমিটার, বি অ্যান্সার আছে, বি অপশানের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 16 থেকে মানে অঙ্কটা কি বলছে, যে px + qy = r = সমীকরণ অক্ষের ওপরে ছেদবিন্দু, ঠিক আছে, এটা করতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো কীভাবে করতে হয় দেখো, প্রথমে সমীকরণ যেটা দিয়েছে সেটা লিখতে হবে, এবং অক্ষের ওপর ছেদবিন্দু চেয়েছে, তার মানে কি ফার্স্ট কাজ করতে হবে, দেখো এই যে আর আছে ডান সাইডে, এই আরটাকে উভয় পক্ষে ভাগ করো, ঠিক আছে। তো ভাগ করলে দেখো px + r হবে, qy/r হবে, এবং এখানে কি 1 হবে, আর এলিমিনেট হয়ে যাবে। এবার দেখো এই এক্স আছে না, আমাকে শুধু জাস্ট এক্স রাখতে হবে, আর এই সাইডে ওয়াই রাখতে হবে, যেহেতু এক্স অক্ষর ওয়াই অক্ষর একটা ডিফারেন্স বোঝাতে হবে, ও তো ওয়াই অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক চেয়েছে, তাহলে এক্সের যে পিটা আছে, পিটাকে সরাতে হবে, সরাতে গেলে দেখো এক্সের পি গুণ আছে না, তাহলে এখানে r/, যদি পি করি তাহলে বিষয়টা একই দাঁড়াচ্ছে। দেখো হরে ভগ্নাংশ আছে, r/p করছি, এই এই যে একে যদি আমি তুলে দিই, তার মানে কি px/r হবে, এখান থেকে যদি এদিকে আসি তাই px/r হবে, আর এখান থেকে যদি এদিকে আসি তাহলে আমি কী করতে পারি, x/r/p করতে পারি, ঠিক আছে। মানে হরে একটা ভগ্নাংশ এনে দিলাম, প্লাস সেটাও অনুরূপভাবে এটাও করবো, হরে একটা ভগ্নাংশ এনে দিলাম। তো আর কী চেয়েছে, অক্ষের উপর ছেদবিন্দু, তাই অক্ষের উপর ছেদবিন্দু যে হয় তার যে মানে x0 হয়, আর ওয়াইয়ের একটা থাকে, মানে y0, এটা হচ্ছে অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্কের সূত্র। আর যদি এক্স অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক যেত তাহলে কি x0 হতো, ঠিক আছে। তো ওয়াই অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক চেয়েছে, তাই কি প্রথমে হচ্ছে এক্স অক্ষ 0, আর ওয়াই অক্ষ, তারপরে কি আছে r/q আছে, r/q। এটা দেখো কোন অপশানে আছে, সোদের অঙ্ক, এটা হচ্ছে ডি অপশানে আছে, 0, r/q। এবার দেখো 18 দাগের অঙ্কটা কি বলছে, 30, 34, 35, 36 এত দিয়েছে, 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, মধ্যমাটা বৃদ্ধি পায়। প্রথম কাজ হবে যেটা দেখো, প্রথম কাজ হবে অঙ্কটা যেভাবে আছে সেভাবে ফেলে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে তথ্যে যদি 35 না থাকে সেক্ষেত্রে কী হবে, প্রথমে 30, 34, 35, 36, দেখো প্রথমে কি বলছে 18 দাগের অঙ্কটা, এখানে যেভাবে অঙ্ক বললাম, কি যেভাবে অঙ্কে যা আছে সেইভাবে তথ্য তুলবে, তোলার পরে দেখো তথ্যে 35 না থাকলে, মানে দ্বিতীয় কন্ডিশনে মধ্যমা না, 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়,
তাই প্রথমে অঙ্কতে যেভাবে ছিল সেভাবে তুললাম এই পর্যন্ত। তারপরে কী বলছে 35 থাকবে না, তারপর দেখো দ্বিতীয় যেটা আছে 35 নেই। তো প্রথমে তোমরা এই স্টেপটাকে থেকে দেখো, এই স্টেপে মধ্যমাটা কি আসছে দেখো, 36 আর 37 মধ্যমা পাচ্ছে, ঠিক আছে। দেখো 30, 34, 35, চারিদিক থেকে 40, 39, 38, তাই এখান থেকেও 3টে আর এখান থেকেও 3টে, তাই এই তিনটের মাঝখানে কি আছে 36 আর 37, ঠিক আছে। এই দুটো ছাড়া আর মধ্যমা পাবেই না। মধ্যমা কি একদম মিডিল পোর্শনে যেটা আছে সেটা তোমাকে বের করতে হবে। তারপর যখন 35 যখন উড়িয়ে দিলাম তখন দেখো 30, 34 এখানে মধ্যমা কিন্তু সহজে পেয়ে যাচ্ছে। কী পাচ্ছি দেখো, এদিক থেকে 3টে, এদিক থেকে 3টে, তার মাঝখানে কি আছে 37 পাচ্ছি। তা প্রথম যে মধ্যমা কত পাচ্ছি, 36 + 37/2 করে আমরা পাচ্ছি 36.5। আর দ্বিতীয় যে মধ্যমাটা ইজিলি পেয়ে গেছি, কি পেয়েছি, দ্বিতীয় মধ্যমা 37 পেয়েছি। তাই মধ্যমা বৃদ্ধি হলো কত, তাই 37 - 36.5 সমান কি 0.5। তাহলে 18 যে অ্যান্সারটা দাঁড়াচ্ছে সেটা দেখো, 18 যে অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে 0.2, এই 0.5, এটা হচ্ছে ডি অ্যান্সার আছে, ঠিক আছে। দেখো তারপর দেখো 19 থেকে অঙ্ক কী বলছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন অনুপাত এত মানে বের করতে হবে। তো সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট বলেছে, ঠিক আছে। তাই কী করতে হয়, প্রথমে মনে করি চোঙ, শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ আর এবং চোঙের মানে উচ্চতা সমান আর, শঙ্কু উচ্চতা সমান আর, এখানে সব মানে আর, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে গোলকের যেটা প্রথমে হচ্ছে চোঙের হচ্ছে আয়তনের সূত্র πr²h শঙ্কুর আয়তনের সূত্র 1/3 πr²h, তার গোলকের আয়তনের সূত্র কি 4/3 πr³। তো এবার এইচটা তো আর বলে দিয়েছে, এখানে এইচটা আর বলে দিয়েছে, তাই আর বসে যাবে, আর বসে যাবে, বসিয়ে গিয়ে দেখো এখানে πr³ আসছে, এখানেও πr³, এখানেও πr³ কেটে যাবে, কেটে গিয়ে থাকছে 1:1/3 4/3। তো 3 হচ্ছে লসাগু, 3 লসাগু যদি হয় তাহলে 3টা প্রত্যেকের ক্ষেত্রে গুণ হবে, এখানে 3 গুণ হলে 3 বসে যাবে, এখানে 3 গুণ হলে 1, মানে 3 এলিমিনেট হয়ে গিয়ে 1 আসবে, এখানে 4/3 গুণ হয়ে গিয়ে মানে 3 গুণ হয়ে থাকবে 4, ঠিক আছে। তো এটাই হচ্ছে অপশান সিতে আছে, সি অপশান, ঠিক আছে। এবার আসছে 20 থেকে অঙ্কটা একটু ডাউট আছে, দেখবে কীরকম বলে দিচ্ছি। যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধ আর হয় এবং তির্যক উচ্চতা 2l একক হয় তাহলে কি হচ্ছে সমকোণের ক্ষেত্রফল হবে। তো আমরা জানি একটা মানে আর কি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর বলে দিয়েছি এবং তির্যক উচ্চতা 2l একক হয় বলে দিয়েছি, তাহলে তার সমকোণের ক্ষেত্রফলের সূত্রটা হয় কি πr × l + r, ঠিক আছে। তো এখানে তির্যক উচ্চতা ওখান থেকে বলে দিয়েছে 2l, তাহলে আমাদের ওখানকার ভাষা অনুযায়ী যেটা আসবে πr × 2l + πr², তাহলে πr যদি আমি এখানে কমন নিই তাহলে কী আসবে 2l + r, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে, কিন্তু ওখানে কিন্তু অপশানে এটা নেই, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাব। তো 21-এর 2x + y = 4 এবং 3x - 2y = -1 সমীকরণ দুটির সমাধান কী হবে এটা বলতে বলছে। তো এটা আমরা অপনয়ন হিসেবে করব। দেখো 21 থেকে 2x + y = 4, 3x - 2y মোটামুটি আমরা অপনয়ন করেছি। তো এখানে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করার পর 4x + 2y মানে = 8, 3x - 2y এখান থেকে +2y - 2y কেটে গিয়ে মোটামুটি এখানে x = 1 আসলো। এবার x এর মানটা 1 নম্বর সমীকরণ যখন বসালে 2 × কী আসছে 1 প্লাস হচ্ছে y = 4, y তাহলে কী আছে 2টা উপরে চলে গেলে 4 - 2 হবে, অনেক কি 2 আসবে। তো নির্ণয় সমাধান কী আছে, একটা হচ্ছে x = 2 আর একটা হচ্ছে y = 2। এটা কোন অপশানে আছে 21-এর, দেখো 21-এর বি অপশান, x = 2 এবং y = 1, এটা হচ্ছে বি অপশানে আছে। এবার দেখো 22 থেকে অঙ্কটাকে বলছে যে 4, 3, এবং মানে 5 - 4 বিন্দুগামী সংযোজক রেখাকে x অক্ষকে কী অনুপাতে বিভক্ত করে। এই অঙ্কটা দেখো, এটা ভালো অঙ্ক। যে 23 থেকে অঙ্কটা যেটা বলছে, ফার্স্ট হচ্ছে দেখো দুটো বিন্দু নাও এ এবং পি, একটা কি x1 y1 একটা বিন্দু, আর একটা হচ্ছে x2 মানে স্থানাঙ্ক আর y2 এটা স্থানাঙ্ক।
তাহলে কী হচ্ছে m/n অনুপাতে বিভক্ত হচ্ছে, ঠিক আছে। এবং কোন অনুপাতে বিভক্ত হচ্ছে সেটা আমরা জানি না, শুধু ওই m আর n এর মানটা ওরা চাইছে, ঠিক আছে। তো সেটা আমরা বের করবো সংযোগ রেখা। এখানে একটা সূত্র আছে, কীরকম, m(x2 + n(x1) ডিভাইডেড হচ্ছে m+n, এখানে হচ্ছে কমা থাকবে, আর m(y2 + n(y1) ডিভাইডেড হচ্ছে m+n। এটা টোটালটা একটা স্থানাঙ্ক, এটা হচ্ছে x স্থানাঙ্ক, এটা হচ্ছে y স্থানাঙ্ক, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে 22 দাগের যে অঙ্কটা বলেছে যে এক্স অক্ষকে কোন অনুপাতে কী অনুপাতে বিভক্ত করে, ধরতে হবে যে এক্স অক্ষকে এখানে m/n অনুপাতে বিভক্ত করে। এবার ছেদবিন্দুর স্থানাঙ্ক তাহলে কী আসবে, তাহলে m(x2), তাই তো। তা এইটা m(x2) কোনটা, এইটা। তাই এবার এখানে আমি মানটা বসাই, ওরা ফার্স্ট মানটা কী বলে দিয়েছে বইতে, ওখানে কোশ্চেনে বলছে 4(3), ফার্স্ট মান বলছে 4,3, আর দ্বিতীয় মানটা বলে দিয়েছে দেখো 5 - 4, ঠিক আছে। তাই ফার্স্ট কি m(x2), তাই m(x2) কি 5, তাহলে 5m প্লাস n(x1), nটা কোন, n(x1) কোনটা 4, তাহলে nx মানে 4n ডিভাইডেড m+n। তারপর কি হচ্ছে y2 বলতে -4 এবং m, তাই -4m প্লাস nx1 ny1, তাহলে n আর y1 কোন 3, ny1 হয়ে গেল ডিভাইডেড m+n। এবার কি চেয়েছে যে x অক্ষকে কী অনুপাতে বিভক্ত করতে, x অক্ষ মানে কি y = 0, ঠিক আছে। আর যদি y অক্ষ চাইতো তাহলে কী হতো, x অক্ষ সমান, মানে যদি y অক্ষ চাইতো তাহলে কী হতো, x = 0 হতো। তাই এই y = 0 করে দিলাম, তাই -4m + 3n ডিভাইডেড m+n = 0। এবার -4m + 3n = কী হচ্ছে, 0 হচ্ছে, কারণ m+n 0 ক্রস গুণ হয়ে 0 হয়ে যাবে। 4m = 3n আসলো, m/n = 3/4, m/n = 3:4, এটা হচ্ছে অ্যান্সার। এটা অপশান 22-এর দেখো কোন অপশানে আছে, 22-এর অপশান 3:4 বি অপশানে আছে, ঠিক আছে। এবার দেখো 23 থেকে অঙ্কটা কী বলছে, 3 এবং -3 বিশিষ্ট সমীকরণটি হলো 3x² - 3 8x, এই মানে এটা আমরা করবো যেভাবে, সেটা হচ্ছে x - 3 × x + 3, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ফার্স্ট এটা করতে পারি, এখানে 3 লসাগু হবে 3x + 1, এবং 3টা ওর সাইডে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই পড়ে থাকবে x - 3 × 3x + 1, ঠিক আছে। তারপরে দেখো এটা পুরো সরাসরি গুণ করে মোটামুটি এইটা আসবে 3x² + x, মোটামুটি এটা আসবে, আসার পরে 3x² - 8x - 3 = 0, এটা এ অপশানে আছে, ঠিক আছে। এবার আমরা দেখো 24 থেকে অঙ্কটা আমরা করব। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, এটা আমরা করব। দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু তৈরি কেটে নেওয়া যাবে। দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর, আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান কি আর, এটা আমরা ধরে নেব, ঠিক আছে। এখানে দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু, আমরা তো অর্ধগোলক থেকেই তো আমরা নিরেট শঙ্কু তৈরি করছি, তাহলে এই উচ্চতার উত্তর আমাকে আর ধরতে হবে। শঙ্কুর আয়তন, তাই সূত্র কি 1/3 πr²h, তাহলে 1/3 πr3, মানে এইচটাও আর, সেহেতু 1/3 πr3 ঘন একক, এটা হচ্ছে ডি অপশানে আছে, ঠিক আছে, 24-এর ডি অপশান। আচ্ছা 25 থেকে অঙ্ক বলছি, একটি নদীর এক পাড়ে একটা তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পাড়ে একটা খুঁটি আছে। এই যদি খুঁটিটিকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের তার সাপেক্ষে তাল গাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে নদীটি চওড়া হবে। এটাও ত্রিকোণমিতিক অঙ্কটা একটা দিয়েছে 25। তাই এক পাড়ে কী আছে, খুঁটি আছে, আর এক পাড়ে কী আছে, আমাদের তাল গাছ আছে, তার ঠিক আচ্ছা এক পাড়ে তাল গাছ আছে আর তার ঠিক বিপরীত পাড়ে খুঁটি আছে। এবার কী করছে, খুঁটিটিকে নদীর পাড় বরাবর কী করছে 7√3 মিটার সরিয়ে নিয়েছে। সরিয়ে নেওয়ার পর কী করছে, খুঁটিটির সাপেক্ষে তাল গাছ কী করছে 60 ডিগ্রি কোণে আনত আছে, ঠিক আছে। এবার কী বলছে, তাহলে নদীটি কতটা চওড়া, মানে এইটা চেয়েছে, তাই সেটা এক্স ধরে নিতে হবে। তাই এক্স আর 7√3 এটা পাচ্ছি, এটা লম্ব, এটা ভূমি, তাই লম্ব ভূমিতে কী সম্পর্ক আছে, tan θ, ঠিক আছে। তাই tan 60,
তাই ট্যান ওখানে থিটার মান কত 60, ট্যান 60 সমান লম্ব বাই ভূমি, তবে রুট ট্যান 60 মান হচ্ছে √3, লম্ব মানে হচ্ছে এক্স ডিভাইডেড 7√3। এবারে আমরা এক্স ইকুয়াল টু কী হচ্ছে 7√3 ইন্টু √3, তার মানে √3 গুণ 3, 7 ইন্টু 3 মানে হচ্ছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 25-এর হচ্ছে বি অপশান। 25-এর বি অপশানে হচ্ছে 21 মিটার আছে, 21 মিটার এই অ্যান্সারটা হবে 21 মিটার। আচ্ছা সেমি নয়, এটা হচ্ছে মিটার। আচ্ছা এবারে হচ্ছে 26 থেকে অঙ্ক, যে ও কেন্দ্রীয় বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু ও পি যোগ করা হলো, পি বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? প্রথম অপশান ও কেন্দ্রীয় ও পি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত টানা, দ্বিতীয় অপশান হচ্ছে ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত, এই অপশানটা হবে বি অপশান হবে, ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। ঠিক আছে, এবার আমরা করবো যেটা দেখো 27 থেকে অঙ্কটা, ত্রিভুজ এ বি সি সমান সমান এ বি সমান সমান এত দিয়ে দিয়েছে, বি সি সমান সমান 6, সি এ সমান সমান 7.5। তারপর কী বলছে, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশ কোণী ত্রিভুজ, যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু, ইএফ সমান 8 সেন্টিমিটার এবং ডিইএফ এর কী বলছে, তাহলে ডিইএফ এর পরিসীমা হবে কি হবে সেটা আমরা বের করতে হবে। 27 দেখো, তাই দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে ডিইএফ, দুটি সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজে কী হয়, অনুরূপ বাহুগুলোর মানে অনুপাত আর কি সমান হয়, তাই কী হচ্ছে এ বি বাই ডিই সমান সমান বিসি বাই ইএফ সমান সমান এসি বাই ডিএফ। এবার দেখো এ বির মান দিয়ে দিয়েছে 9 ডিভাইড ডি ইকুয়াল টু বিসির মান দিয়ে দিয়েছে 6 আর ইএফ এর মান দিয়ে দিয়েছে কত 8 দিয়ে দিয়েছে, এবং এসির মানটা 7.5 দিয়ে দিয়েছে, কিন্তু ডিএফ এর মান দিয়ে দেয়নি। তো এদিক থেকে এইটা সমান, এদিক থেকে আমরা এইটা সমান, আর এদিক থেকেও এইটা সমান। ঠিক আছে, এখানে এই মাঝখান পোর্শনটা শুধু কাটাকাটি করবে, 3 দুগুণে 6, 2 4 দুগুণে 8। দেখো 9 বাই ডি সমান সমান যদি 3/4 করো, সেখান থেকে আমরা ডি সমান সমান 12 পাবো, আর যদি 3/4 সমান সমান 7.5 ডিভাইড যদি ডিএফ করো, তাহলে সেখান থেকে ডিএফ সমান সমান 10 পাবো। ঠিক আছে, এবার আমরা অ্যাটলিস্ট কী চেয়েছে, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা চেয়েছে, তাই তো। তাহলে তিনটি পরিসীমা সূত্র কি, বাহুগুলোর যোগফল, তাই প্রথমে ডিই যোগ ডিএফ যোগ আরটা কি আছে আমাদের ইএফ আছে। ঠিক আছে, মানে ইএফ আছে, তাহলে 12, 10 যোগ 8 সমান সমান কত আছে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কোন অপশান, দেখো 30 সেন্টিমিটার, এটা হচ্ছে ডি অপশানে। ঠিক আছে, 28 থেকে কী বলছে, তিনটি সমান বৃত্ত পরস্পরকে পরিস্পর্শ করে, তাই বৃত্ত তিনটির কেন্দ্র যোগ করলে কী হবে, এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক আছে, এটা বি অপশান হবে, সমবাহু ত্রিভুজ হবে। 29 থেকে অঙ্কটা আমাদের ঠিকঠাক প্রিন্ট আউট হয়নি, তাই হ্যান্ড রাইটিং করে লিখে নিয়েছি। এটা যদি কি বলছে 1 + m² ইন্টু x² প্লাস 2mcx প্লাস c² মাইনাস a² ইকুয়াল 0 সমীকরণের দুটি বীজ সমান হয়, তাহলে কি করতে হবে? এক্ষেত্রে একটা দেখো শর্ত আছে, যখন এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, তাই দুটি বীজ সমান হওয়ার শর্ত কি, b² মাইনাস 4ac ইকুয়াল 0, মানে নিরূপকটা 0 হবে। সেই সূত্রে অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। দেখো কীভাবে করেছে, দেখো বি বলতে এখানে দেখবে ওখানে যে সমীকরণটা দেওয়া আছে, বি বলতে 2mc, ঠিক আছে, এবং মাইনাস 4ac, এ বলতে দেখবে 1 + m² আর সি বলতে c² মাইনাস a²। এখান থেকে মোটামুটি 2mc এর হোল স্কোয়ার পাবে 4m² c² মাইনাস 4, এই দুটো 1 + m² আর ইন্টু c² মাইনাস a² গুণ করলে দেখবে তার সাথে যদি 4 গুণ করে দাও, এইটাই আসবে 4c² প্লাস 4a² মাইনাস 4m² c² ইন্টু 4m² a² ইকুয়াল টু 0, এটা আসবে। আসার পরে দেখবে 4m² c² এটা কেটে যাচ্ছে, কাটার পরে দেখবে এখানে হচ্ছে আমাদের a² প্লাস m² a²টাকে এক জায়গায় রাখবে, এই যে, আর দেখো সব জায়গায় 4 আছে, 4 যদি কমন নাও মোটামুটি ওই সাইডে 0 আছে, 4 হচ্ছে 0 হয়ে যাবে, তাই পড়ে থাকছে দেখবে a² m² a², এটা পড়ে থাকছে এক জায়গায় রাখো, আর এখানে c² পড়ে থাকবে, c²টাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে কী হবে প্লাস c² হয়ে যাবে। এখান থেকে a² কমন নাও, a² কমন নিলে কী হবে, a² ইন্টু 1 + m² আসবে ইকুয়াল টু কী আছে c², তাই c² ইকুয়াল টু কী আছে a² ইন্টু 1 + m²। এটা অপশান কী আছে দেখো তো, 29 থেকে অপশান c² ইকুয়াল টু
এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে অপশান, এটা হচ্ছে অ্যান্সার। থেকে যে অঙ্কটা আছে এটাও একটু খানিকটা প্রিন্ট আউট কেটে গেছে। তো কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে শর্ত হচ্ছে কোণগুলি সমদ্বিখণ্ডক অঙ্কন, ঠিক আছে, এই অপশন মানে এটা হচ্ছে এ হবে অ্যান্সার, 30 এ, ঠিক আছে। এবার যেটা করতে হবে আমাদের 31 জায়গায় অঙ্কটা কি বলছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজের এবিসি সমান 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি এবি সমান 5.7, বিডি সমান 3.8 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। দেখো এবিসি, বিটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর বিডি লম্ব কি বলছে, বিডি লম্ব কি বলছে এসি, ত্রিভুজ এবিসি এর এবিসি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসিটা আমার কানেকশান লিখে দিলাম। তো এখান থেকে দেখো ডিএবি এবং ডিবিসি ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্য, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এবি বাই বিসি এবং এডি বাই বিডি সমান, ঠিক আছে। তারপরে এবি মান বলে দিয়েছে 5.7 ডিভাইডেড বিসি ইকুয়াল টু, এই যে এডি আছে না, এডির জায়গায় কি করছি আমরা, এই যে এবিডি একটা ত্রিভুজ, তার হচ্ছে এডি মানটা বের করছি, মানে এটা হচ্ছে অতিভুজ, তো এডি সমান রুট ওভার অফ কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তো সেটা হচ্ছে এইটা লিখে দিলাম। লেখার পরে বিসি ইকুয়াল টু কী হচ্ছে 5.7 ইন্টু 3.8, মানে এই যে এইটা হচ্ছে ক্রস গুণ করে দিলাম 5.7 ইন্টু 3.8 ডিভাইডেড এই যে এই রুট ওভার অফ এটা নিচে চলে আসবে, আসার পরে মোটামুটি 21.66 আসছে, এইটা গুণ করলে এটা 66 আসছে, আর 9.5 ইন্টু 1.9 এখান থেকে মোটামুটি 4.24 আসবে, আসার পরে এখান থেকে আসছে 5.1 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 31 দাগের অঙ্ক, কিন্তু এখানে কিন্তু অপশানে নেই, ঠিক আছে, 31 দাগের যে অঙ্ক এখানে কিন্তু অপশানে নেই, আমাদের 31 দাগের অঙ্কে কিন্তু অপশানে নেই, ঠিক আছে। এটা কোথাও হয়তো এখানে হয়তো কোনো ভুল হতে পারে, বা তোমরা যদি করতে পারো সেটা আমাকে জানাবে। এবার দেখো 32 জায়গায় যে অঙ্কটা করবো, নিচে পরিসংখ্যা বিভাজন দেওয়া হয়েছে, সেটা চৌরাশির মান দেওয়া হয়েছে, এদিকে পরিসংখ্যার মান দেওয়া হয়েছে, এখানে কী যে যৌগিক গড়ের মান কত। তো এখানে একটা সূত্র আছে, যৌগিক গড় সমান সমান কী বলতে পারি, সামসন অফ এফ এক্স ডিভাইডেড সামসন অফ এফ এক্স বলতে কত, এখানে দেখো এফ এক্স বলতে 5 ইন্টু এফ এর মান এক্স, এফ আর এক্স, এফ ইন্টু এক্স, এফ এক্স 7 ইন্টু 5, তারপর আসবে 12 ইন্টু 6, তারপর আসবে 16 ইন্টু 8, তারপরে 20 ইন্টু 4, মানে এগুলো যে এফ এক্স, তো সামেশন অফ এফ এক্স মানে হচ্ছে টোটালটা যোগফল আসবে, আর তারপর কী বলছে নিচে হচ্ছে সামেশন অফ এফ, তার মানে এফ এর যোগফল 7 + 6 + 8, সেটাই লিখেছি সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ এক্স ডিভাইডেড সামেশন অফ এফ, তো সেই গুণ করে যোগ করতে হবে, আর নিচে হচ্ছে সামেশন অফ এফ এর মানে এফ এর যোগফল করার পর 430/30 আসছে, এখানে 43/3 আসবে, এটা হচ্ছে অ্যান্সার। তো 32 দাগের অ্যান্সারটা আছে তোমার 32 দাগ, 32 দাগের অ্যান্সার আছে একদম ফার্স্টের দিকে আছে অ্যান্সারটা। এবার আসবো আমরা 33 দাগের অঙ্ক, ax⁴ প্লাস bx³ প্লাস cx³ প্লাস dx, এখানে দেখো ax⁴ bx³ cx² হবে, ঠিক আছে, অনেক কিছু ভুল, মানে দুটো তিনটে প্রায় ভুল আছে অনেক কিছু, এখানে প্লাস ডিএক্স প্লাস সি ইকুয়াল বহুপদ সংখ্যা x² মাইনাস 1 ইকুয়াল, মানে এখানে উৎপাদক কী চেয়েছে আমাদের, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, 33 দাগের অঙ্কটা x² মাইনাস 1 ইকুয়াল 0, এখানে আরেকভাবেও করা যায়, x² ইকুয়াল টু 1 ডাইরেক্ট করে দিতে পারো, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এটাও ডাইরেক্ট করা যায়, কোনো অসুবিধা নেই। এখানে আমরা এইটা হচ্ছে ভেঙে করেছি, x + 1 ইন্টু x - 1 ইকুয়াল 0, একটা হচ্ছে x এর মান -1, একটা হচ্ছে x প্লাস 1, তো আমাদের এইটা হচ্ছে মূল ছিল ax² প্লাস bx³ এটা ছিল। তো সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমি x এর মান 1 বসিয়ে পুট করলাম, এবং এইটা ইকুয়াল টু 0 আমাকে 0 করতে হবে, তাহলে এখানে x এর মান বসানোর পরে কিন্তু এটা আমাদের সমীকরণের সাথে ম্যাচ করছে না, মানে উত্তরের সাথে ম্যাচ করছে না। x ইকুয়াল টু -1 যদি বসাই, a - b প্লাস c মোটামুটি এইটা আসছে ইকুয়াল টু 0, আমাকে 0 ধরে নিতে হবে, তাহলে a প্লাসগুলো এক জায়গায় রাখো, a প্লাস c প্লাস e এক জায়গায় রাখো, আর -b আর -d ওপারে পাঠাতে হবে, কি প্লাস b প্লাস d হয়ে যাবে। তো এইটা হচ্ছে a প্লাস c প্লাস e সমান b প্লাস d, এটা অপশান দেখো এ অপশানে আছে, এটা 33-এর এই অপশানে আছে, a প্লাস c প্লাস e ইকুয়াল টু b প্লাস d, এটা হচ্ছে 33 এই অপশানে আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 34 দাগের অঙ্ক,
এবি সরলাকাংশের ওপর পি একটা বিন্দু, এপি সমান সমান কি পিবি, এ ও বি বিন্দু স্থানাঙ্ক চেয়েছে, তো পি বিন্দু স্থানাঙ্ক চেয়েছে আমাদের। তো 34 অঙ্কটা দেখো, দেখো আমাদের এপি সমান সমান কি পিবি, পিটা কি এ ও বি বিন্দুর মধ্যে বিন্দু, এবং তাহলে এপি সমান সমান যদি পিবি হয় তাহলে কী হয়, পিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্রটা কি, এদিকে যদি x1, y1 একটা হয় স্থানাঙ্ক হয়, আর এদিকে যদি x2, y2 স্থানাঙ্ক হয়, তাহলে পি বিন্দু মানে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে x1 + x2 ডিভাইডেড 2 আর y1 + y2 ডিভাইডেড 2, এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক মানে মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এখানে দেখো, এখানে যেটা কন্ডিশন দিয়েছে সেটা আগে লিখবো, এপি সমান সমান পিবি, তাই পি হচ্ছে কি, অর্থাৎ পি এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক সমান সমান কি লিখতে পারি, x1 + x2, তাই 3 + x2 বলতে x2 বলতে -5, তাই 3 - 5 ডিভাইড 2, এ y1 + y2 মানে y1 বলতে -4 + y2 বলতে 2, তাই এখান থেকে -2 আসবে উপরে, নিচে 2, উপরে -2 নিচে 2, তাই -2 কেটে গিয়ে -1 থাকবে, এখানে 2 কেটে গিয়ে -1 থাকবে, অ্যান্সার আছে -1 33 এর অ্যান্সারটা দেখো, 33 অ্যান্সারটা হচ্ছে -1, -1, ঠিক আছে, এটা হচ্ছে 33-এর ডি অপশন অ্যান্সার। আজকের দিনের শেষ অঙ্ক বলছি, একটি ঘনকের সমপ্রতলের ক্ষেত্রফল হচ্ছে s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে d একক হলে, ঠিক আছে, তাহলে এখানে কোন সম্পর্কটা ম্যাচ করবে সেটা দেখতে হবে। তো ঘনকের সমপ্রতলের ক্ষেত্রফলকে s দ্বারা ডোনেট করেছে আর ওদিকে কর্ণের দৈর্ঘ্য d দ্বারা করেছে। দেখো অঙ্কটা কীভাবে করেছে। তো ঘনকে কী করতে হবে, প্রথমে হচ্ছে ঘনকের বায়ুর দৈর্ঘ্য ধরে নাও, ঠিক আছে, তা সমপ্রতলের ক্ষেত্রফল কত 6a², এটা আমরা জানি সূত্র ঘনকের, আর কর্ণ দৈর্ঘ্য কি √3 × a। এবার দেখো এস সমান সমান কি 6a², যেহেতু এসটা সমপ্রতল দ্বারা ডোনেট করেছে, আর ডি সমান কি √3a, এখান থেকে এ সমান কি পাবে d/√3, ঠিক আছে। এবার এস সমান 6 × এর জায়গায় আমি এই d/√3 বসিয়ে দেবো, d/√3 স্কোয়ার হয়ে গেল, d/√3 মানে কি d²/√3² মানে কি 3, 3 × 2 = 6, তাহলে এস সমান কি 2d², তাহলে এটা কোন অপশনে আছে, এস সমান 2d², এস সমান 2d², দেখো 35-এর এ অপশনে আছে, এ অপশন, এস সমান 2d², এটা হচ্ছে অ্যান্সার। আজকের এই ম্যাথমেটিক্সে আজকে এই পর্যন্ত। আমি এবারে এর পরবর্তী যে ভিডিওটা করব সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তারপর লাইফ সায়েন্স। তো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করবে এবং লাইক কমেন্ট করবে এবং তোমাদের অন্য বন্ধুদের শেয়ার করবে।